আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বন্ধুত্ব থেকে যুদ্ধ কেন? মুখোমুখি পাকিস্তান ও আফগানিস্তান। ভিয়েনায় আবারও মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। ৩০ মাইলের দুর্গ ধ্বংস, পুতিনের চালেই শেষ। ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন যুদ্ধজাহাজ বিকল হলে কি ঘটবে? গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬। তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুত্ব থেকে সংঘাতের দ্বারপ্রান্তে কেন মুখোমুখি অবস্থান করছে পাকিস্তান ও আফগানিস্তান, এই বিষয়টি বুঝতে হলে আমাদের এই দুই দেশের ভৌগোলিক, ঐতিহাসিক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের একটু গভীরে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে ২০২১ সালে যখন আফগানিস্তানে নতুন করে ক্ষমতার পালাবদল ঘটে, তখন পাকিস্তান বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছিল এবং অনেকেই ধারণা করেছিলেন যে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এবার হয়তো একটি মজবুত ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সূচনা হতে যাচ্ছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভিন্ন এক চিত্র, যেখানে বন্ধুত্বের বদলে অবিশ্বাস, সীমান্ত উত্তেজনা এবং প্রকাশ্য সংঘাতের আবহ তৈরি হয়েছে। এই উত্তেজনার অন্যতম প্রধান কারণ হল ডুরান্ড লাইন নামক ঐতিহাসিক সীমান্ত রেখা, যা ব্রিটিশ আমলে ১৮৯৩ সালে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আফগানিস্তান কখনোই এই রেখাকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এই সীমান্ত নিয়ে দুই দেশের রক্ষীদের মধ্যে প্রায়শই গোলাগুলির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে ইস্যুটি দুই দেশের সম্পর্ককে খাদের কিনারায় নিয়ে গেছে তা হল টিটিপি বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, এই গোষ্ঠীটি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অস্থিতিশীল কার্যক্রম পরিচালনা করছে এবং আফগান প্রশাসন তাদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে আফগানিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করছে যে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি একান্তই তাদের নিজেদের ব্যর্থতা। এর দায় কোনোভাবেই কাবুলের ওপর চাপানো যায় না। এই রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অবিশ্বাসের সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনের ওপর। তোরখাম এবং চমন সীমান্তের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো ঘন ঘন বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শত শত পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকে থাকছে, যার ফলে কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সেই সব সাধারণ আফগান নাগরিক যারা কয়েক দশক ধরে পাকিস্তানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। পাকিস্তান সরকার হঠাৎ করেই লাখ লাখ অনিবন্ধিত আফগান শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতির ওপর বিশাল এক চাপ সৃষ্টি করেছে। ভিয়েনায় আবারও মুখোমুখি অবস্থানে আন্তর্জাতিক রাজনীতির দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি, ইরান এবং যুক্তরাষ্ট্র, যা পুরো বিশ্বের মনোযোগ নতুন করে এই ঐতিহাসিক শহরের দিকে আকর্ষণ করেছে। আন্তর্জাতিক কূটনীতির এই অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী খেলাটি মূলত আবর্তিত হচ্ছে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবনের চেষ্টাকে কেন্দ্র করে, যাকে আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA বলা হয়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রশাসন এই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটতে শুরু করে। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার উদ্দেশ্য ছিল ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। এর জবাবে ইরানও তাদের পারমাণবিক কর্মসূচির পরিধি ধাপে ধাপে বাগাতে শুরু করে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর রিপোর্ট অনুযায়ী তারা বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিয়েনায় চলমান এই বর্তমান দফার আলোচনাগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানে ইরান এবং যুক্তরাষ্ট্র সরাসরি এক টেবিলে বসে কথা বলছে না, বরং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এক ঘর থেকে অন্য ঘরে বার্তা আদান প্রদানের মাধ্যমে এই শাটল ডিপ্লোমেসি পরিচালিত হচ্ছে।
এই পরোক্ষ আলোচনার মূল কারণ হল দুই দেশের মধ্যকার চরম আস্থার সংকট। ইরান দাবি করছে যে যুক্তরাষ্ট্রকে প্রথমে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন যাতে এই চুক্তি থেকে আবার বেরিয়ে না যায় তার একটি আইনি গ্যারান্টি দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন অবিলম্বে তাদের বর্ধিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে এবং IAEA এর পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে অবাধ প্রবেশের সুযোগ দেয়। এই কূটনৈতিক অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর। বর্তমান বিশ্ব অর্থনীতি এমনিতেই নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিটি দেশই চিন্তিত। ৩০ মাইলের এক বিশাল ও অভেদ্য দুর্গের মতো প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে যুদ্ধের ময়দানে পুতিন যে নতুন কৌশলগত চাল দিয়েছেন তা বর্তমান সামরিক পরিস্থিতিকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা একে আধুনিক রণকৌশলের অন্যতম জটিল একটি অধ্যায় হিসেবে আখ্যায়িত করছেন। আপনারা হয়তো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লক্ষ্য করে থাকবেন যে সম্মুখ সমরে বর্তমানে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে, আর এর মূল কারণ হল এই বিশাল ও দীর্ঘ প্রতিরক্ষা রেখা। এই ৩০ মাইল গভীর প্রতিরক্ষা ব্যবস্থাটি কোনো সাধারণ ট্রেঞ্চ বা পরীক্ষা নয়, এটি হচ্ছে সামরিক প্রকৌশলের এক বিশাল নেটওয়ার্ক, যাকে সামরিক পরিভাষায় ডিফেন্স ইন ডেপথ বা স্তরে স্তরে সাজানো প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়। এই ব্যবস্থার একেবারে সামনের সারিতে রয়েছে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত অ্যান্টি ট্যাঙ্ক মাইনফিল্ড, যা যে কোনো ভারী সাজোয়া যান বা ট্যাঙ্কের অগ্রগতিকে মুহূর্তের মধ্যে থামিয়ে দিতে সক্ষম। এর ঠিক পরেই স্থাপন করা হয়েছে কংক্রিটের তৈরি বিশাল সব ড্র্যাগন টিথ বা পিরামিড আকৃতির বাধা, যা পার হওয়া ভারী সামরিক যানের পক্ষে প্রায় অসম্ভব। আর এই বাধাগুলো পার হতে গেলেই বিপক্ষ বাহিনীকে পড়তে হয় পূর্ব নির্ধারিত আর্টিলারি বা কামানের গোলার রেঞ্জের মধ্যে, যাকে বলা হয় কিল জোন। এই পুরো প্রতিরক্ষা লাইনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিপক্ষ যদি প্রথম লাইনটি ভেদ করতে সক্ষমও হয়, তবুও দ্বিতীয় বা তৃতীয় লাইনে গিয়ে তারা মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হবে। পুতিনের এই সামরিক চালের মূল উদ্দেশ্যটি অত্যন্ত পরিষ্কার। তিনি মূলত যুদ্ধকে একটি দীর্ঘস্থায়ী ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপান্তর করতে চাইছেন, যেখানে দ্রুত এলাকা দখলের চেয়ে প্রতিপক্ষের লোকবল এবং সামরিক সরঞ্জামকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার উপর বেশি জোর দেওয়া হয়। এই রণকৌশলের কারণে অপরপক্ষের জন্য দ্রুতগতিতে এগিয়ে যাওয়া অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়েছে, কারণ প্রতিটি ইঞ্চি ভূমি পুনরুদ্ধারের জন্য তাদের বিশাল পরিমাণ সামরিক সম্পদ এবং লোকবলের মূল্য চোকাতেই হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং এর একটি বিশাল অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক দিকও রয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন যুদ্ধজাহাজ বিকল হলে কি ঘটবে, এই শিরোনামটি মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর হাইপোথেটিক্যাল বা তাত্ত্বিক বিশ্লেষণ, যা বিশ্বব্যাপী সামরিক এবং অর্থনৈতিক মহলে গভীর উদ্বেগের সাথে আলোচনা করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান যে উত্তেজনাকর পরিস্থিতি, তাতে এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তার প্রভাব হবে সুদূরপ্রসারী এবং অভাবনীয়। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে বিশ্বের প্রায় 20% তেল এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক কার্গো প্রতিদিন যাতায়াত করে, আর এই অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল এবং শক্তিশালী উপস্থিতি রয়েছে, যার উদ্দেশ্য মূলত নৌ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা। এখন যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইরানের কোনো অত্যাধুনিক ব্যালিস্টিক বা অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার আংশিক বা পুরোপুরি বিকল হয়ে যায়, তবে এর প্রথম এবং তাৎক্ষণিক ধাপ্পাতে বিশ্ববিগতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক রাতের মধ্যেই আকাশচুম্বী হয়ে যাবে, যা বিশ্বব্যাপী এক ভয়াবহ অর্থনৈতিক স্থবিরতা বা রিসেশনের জন্ম দিতে পারে। সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র কখনোই এমন একটি ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেবে না। তাদের সামরিক ডক্ট্রিন অনুযায়ী তারা সম্ভবত অত্যন্ত দ্রুত এবং ব্যাপক পরিসরে একটি পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক এবং নিয়ন্ত্রণহীন আঞ্চলিক সংঘাতের দিকে টেনে নিয়ে যাবে। অন্যদিকে আধুনিক মার্কিন যুদ্ধজাহাজগুলো এজিস কমব্যাট সিস্টেম, সিরাম এবং ফ্যালাংসের মতো বিশ্বের সবচেয়ে উন্নত এবং স্বয়ংক্রিয় মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে সজ্জিত, যা যে কোনো আগত হুমকিকে কয়েক সেকেন্ডের মধ্যে চিহ্নিত করে ধ্বংস করে দিতে সক্ষম। তাই এমন কোনো হামলা সফল হওয়াটা প্রযুক্তিগতভাবেও অত্যন্ত কঠিন একটি বিষয়। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 6, তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। এই খবরটি আমাদের সামনে এক চরম হৃদয় বিদারক এবং ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে, যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংকটগুলোর মধ্যে একটি হিসেবে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
আপনারা দেখছেন যে গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে চলমান এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ড্রোন হামলার মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সাধারণ মানুষের জীবনকে এক অবর্ণনীয় আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে এবং সর্বশেষ এই ঘটনায় যে প্রাণহানি ঘটেছে তা সেখানকার সাধারণ নাগরিকদের নিত্যদিনের যে বেঁচে থাকার সংগ্রাম তাকে আরও কঠিন এবং বিভীষিকাময় করে তুলেছে। এই মুহূর্তে গাজার সবচেয়ে বড় সমস্যা কেবল সামরিক অভিযানই নয়, বরং এর চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে সেখানকার মানবিক সহায়তা বা হিউম্যানিটেরিয়ান এইডের তীব্র সংকট। কারণ প্রয়োজনীয় রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, হাসপাতাল এবং যোগাযোগ অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়ার কারণে আন্তর্জাতিক ত্রাণবাহী ট্রাকগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রস বারবার সতর্কতা জারি করে বলছে যে গাজার ভেতরে এখন খাদ্য, বিশুদ্ধ পানীয়, জীবন রক্ষাকারী ওষুধ এবং শিশু খাদ্যের এক চরম এবং অমানবিক অভাব দেখা দিয়েছে, যার ফলে আহত ব্যক্তিরা সামান্য চিকিৎসাটুকুও পাচ্ছেন না এবং অনাহার ও পুষ্টিহীনতায় অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। সীমান্ত ক্রসিংগুলোতে হাজার হাজার টন জরুরি ত্রাণ সামগ্রী আটকে আছে, কিন্তু কঠোর নিরাপত্তা তল্লাশি এবং নিরাপদ পথের অভাবে সেগুলো ভেতরে প্রবেশ করতে পারছে না, যা আধুনিক সভ্যতায় বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব নেতাদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কেবল মৌখিক বিবৃতি বা নিন্দার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে এবং তাদের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে একটি কার্যকর এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করতে হবে।